আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব অ্যান্ড জাফরি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের আজকে কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এবং এর অধ্যায় নমুনা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সমাধান করব। চলো আমরা একটু পরিচিত হই। পার্ট একে কি আছে? উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদান আমরা এই পার্টের থেকে পড়লে জানতে পারবো। তারপরে আছে পুষ্টি উপাদানের উৎস, তারপরে আছে 3 নম্বরে আছে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। পার্ট 4-এ আছে গৃহপালিত পশুর পুষ্টি উপাদান। এটাও আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। পার্ট 5-এ আছে গৃহপালিত পাখির পুষ্টি উপাদান। 6-এ আছে সম্পূরক খাদ্য। 7-এ আছে পশুর সম্পূরক খাদ্য। 8-এ আছে মুরগির সম্পূরক খাদ্য। 9-এ আছে জৈব সার। আমরা এই পাঠটি পড়লে জৈব সার সম্পর্কে একটি ধারণা পাব। 10-এ আছে সবুজ সার। সবুজ সার কিভাবে তৈরি করতে হয় আমরা এটা জানতে পারবো। 11তে আছে জৈব ও রাসায়নিক বালাইনাশক পরিচিতি। আমরা এই অধ্যায়টি পড়লে বালাইনাশক সম্পর্কে জানতে পারবো। 12তে আছে কৃষিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহার কুফল। কৃষিকাজে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করলে কি কি সমস্যা হয় তা আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। তারপর আছে নমুনা প্রশ্ন। চলো আমরা নমুনা প্রশ্ন শুরু করি। নমুনা প্রশ্নে প্রথমে আছে বহু নির্বাচনিক প্রশ্ন। প্রথমে আছে 1 নম্বরে আছে উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি? 11টি, 14টি, 17টি, 20টি। উত্তর হবে 17টি। 2 নম্বর উদ্ভিদ ও কার্বন ও হাইড্রোজেনের ঘাটতি পূরণের প্রয়োজন পানি, মাটি, বায়ু। উত্তর হবে খ 1 আর হলো 3। নিচের অনুচ্ছেদটি পরে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। সালমান নতুন মুরগি চাষি। সে ডিম উৎপাদনের জন্য বাজার থেকে 18টি মুরগি ও 6 কেজি মুরগির খাদ্য কিনে আনে, কিন্তু 2 দিন পর সে লক্ষ্য করলো মুরগির ডিমের খোসাগুলো বেশ নরম ও প্রাকৃতিক, ফলে সে বিচলিত হয়ে পড়ে। 3 নম্বর ন্যূনতম হারে খাদ্য খাওয়ার সালমা ক্রয়কৃত খাদ্য মুরগিগুলোকে কয় দিন খাওয়াতে পারবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। উত্তর হবে 3 দিন। 4 নম্বরে আছে সালমান মুরগির ডিম উৎপাদনে সৃষ্টি সমস্যা সমাধানের জন্য খাদ্যে যোগ করতে হবে খোল, ডাল, চুন, ভুট্টা ভাঙা, লবণ। উত্তর হবে লবণ। এরপরে আছে সৃজনশীল। চলো আমরা সৃজনশীলটি আগে পড়ি। সর্দারপাড়া গ্রামে কৃষক হাফিজ 20% জমি বর্গা নিয়ে ধান চাষ শুরু করে লক্ষ্য করলেন ধান চারা কুশি আশা অনুরূপ হারে গজাচ্ছে না এবং জমিতে পোকামাকড় দেখা যাচ্ছে। চিন্তিত হাফিজকে বিভিন্ন জন রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগের পরামর্শ দিল, তিনি সেটি গ্রহণ করেনি। ফলে প্রথম দফায় সে সফল না হলেও পরের বছর জৈব ব্যবস্থাপনা গ্রহণ করে তিনি ওই জমি থেকে কাঙ্ক্ষিত ফল অর্জন করেন। এই সৃজনশীলের ভিত্তিতে এখানে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো চলো আমরা জেনে আসি। সৃজনশীল প্রশ্নের 1-এর উত্তর। ক উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে কি বোঝো? উত্তর উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধি, পরিপুষ্টি এবং জীবনচক্র সম্পূর্ণ করার জন্য মাটি, বায়ু ও পানি থেকে যে সমস্ত অত্যাবশ্যকীয় উপাদান শোষণ করে সেগুলোকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। খ
পরীক্ষা পদ্ধতি কম্পোস্ট তৈরির ক্ষেত্রে একটি পরীক্ষা ফাঁকা রাখার প্রয়োজন ব্যাখ্যা করো। উত্তর, পরীক্ষা মানে গর্ত পদ্ধতিতে কম্পোস্ট সার তৈরির সময় সাধারণত পাশাপাশি 3 থেকে 4টি পরীক্ষা বা গর্ত খনন করা হয় এবং তার মধ্যে একটি পরীক্ষা সময় খালি বা ফাঁকা রাখা হয়। এই ফাঁকা পরীক্ষাটি রাখার প্রধান কারণ হলো সার ওলট পালট করা। প্রথম পরীক্ষার জৈব উপাদানগুলো কিছুদিন পচে যখন আদা তৈরি কম্পোস্ট পরিণত হয় তখন সেগুলোকে ওলট পালট করে পাশের ফাঁকা পরীক্ষাগারে স্থানান্তর করা হয়। এর ফলে সারের ভেতরে অক্সিজেনের চলাচল বাড়ে, ব্যাকটেরিয়া ও অণুজীবন জীবগুলো দ্রুত সক্রিয় হয় এবং সব উপাদান সমানভাবে পচে অত্যন্ত উন্নত মানের কম্পোস্ট সার তৈরি হয়। গ, প্রথম দফায় কী ধরনের জৈব ব্যবস্থাপনা গ্রহণ করলে হাফিজ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারতেন তা বর্ণনা করো। উত্তর, উদ্দীপকে প্রথম দফা কৃষক হাফিজের ধান খেতে চারাগুলো কুশি আসা অনুরূপ গজাচ্ছিল না এবং জমিতে পোকার উপদ্রব দেখা দিয়েছিল। হাফিজ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে নিচে জৈব ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে এই পরিস্থিতির চমৎকারভাবে মোকাবেলা করতে পারতেন। পুষ্টি ঘাটতি ও কুশি বাড়ানোর জন্য জমিতে পর্যাপ্ত পরিমাপের গোবর সার, খোল, খামারজাত সার বা কম্পোস্ট সার প্রয়োগ করতে পারতেন। জৈব সার ব্যবহারে মাটির গঠন উন্নত হয় এবং গাছের কুশি গজানোর জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন ও অন্যান্য পুষ্টি উপাদান প্রাকৃতিকভাবে সরবরাহ হয়। ধান খেতে গাছের ডাল বা গুটি পুঁতিতে দিলে সেখানে পাখি এসে বসত এবং ক্ষতিকারক পোকা ও পোকার লার্ভা খেয়ে ফেলত। পোকার আক্রমণ দমনে তিনি নিম পাতার রস, মেহগনি রস, ফলের রস এবং সাবান পানি মিশ্রণ তৈরি করে খেতে স্প্রে করতে পারতেন। ঘ, হাফিজের দ্বিতীয়বারের চাষ ব্যবস্থাপনা শুধু পুষ্টি ঘাটতি পূরণ নয়, রোগবালাই দমনও সহায়ক ভূমিকা রেখেছিল। মূল্যায়ন করো। উত্তর, উদ্দীপকের কৃষক হাফিজ দ্বিতীয় বছরে রাসায়নিক পদ্ধতিতে পরিবর্তে সম্পূর্ণ জৈব ব্যবস্থাপনা গ্রহণ করে এবং কাঙ্ক্ষিত ফলন অর্জন করেন। তার এই চাষ ব্যবস্থাপনাটি মাটির সুষম পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি রোগবালাই ও পোকা প্রতিরোধে এক যুগান্তকারী ভূমিকা পালন করেছে। নিচে এর যুক্তি মূল্যায়ন করা হলো। 1. রাসায়নিক সার যেমন ইউরিয়া উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ঘটালেও গাছকে নরম ও দুর্বল করে তোলে। পক্ষান্তরে জৈব সার মাটিতে প্রয়োগের ফলে উদ্ভিদ তার প্রয়োজনীয় মুখ্য গৌণ উপাদানগুলো ধীরে ধীরে এবং সুষমভাবে গ্রহণ করে। এর ফলে ধান গাছের ভেতর থেকে অত্যন্ত শক্তিশালী ও স্বাস্থ্যবান হয়ে ওঠে, যা গাছের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। 2. জৈব সার ব্যবহারের ফলে মাটিতে ক্ষতিকারক ছত্রাক বা ব্যাকটেরিয়া বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উপকারী অণুজীবী বংশবৃদ্ধি ঘটে। এগুলো মাটির ক্ষতিকারক রোগ জীবাণু ধ্বংস করে ধান গাছকে গোড়া পচা এবং প্লাস্টের মতো রোগ থেকে রক্ষা করে। 3. জৈব ব্যবস্থাপনা ব্যবহৃত উপাদানগুলো ক্ষতিকারক পোকার জন্য বিষাক্ত হলেও পরিবেশের জন্য নিরাপদ। এটি উপকারী পোকা যেমন মাকড়সা, লেডিবার্ড, বিটল ধ্বংস করে না, ফলে প্রাকৃতিক নিয়মেই বালাই দমন ঘটে। তাই পরিশেষে বলা যায় হাফিজের দ্বিতীয়বারের চাষ ব্যবস্থাপনা শুধু সাময়িক পুষ্টির যোগান দেননি, বরং মাটির স্বাস্থ্য রক্ষা করে দীর্ঘমেয়াদী রোগবালাই ও পোকা দমনের প্রধান ডাল হিসাবে কাজ করেছেন। তার এই পদক্ষেপটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং টেকসই ছিল। চলো বইতে ফিরে যাই। সৃজনশীল নাম্বার 2। চলো সৃজনশীল 2টা আমরা একটু পড়ি। মনিরা বেগম দ্বিতীয়বারের মতো বাড়ির পাশে পতিত জমিতে চাষের জন্য ঠিক করে বেগুনের চারা রোপণ করেন। চারাগুলো বড় হলো, ফুল ও ফল আসে, কিন্তু এক সময়
জমি অধিকাংশ বেগুন গাছের কাণ্ড ও ডগায় বিভিন্ন রকমের পোকার উপস্থিতি দেখা যায়, আর কিছু কিছু বেগুন ছোট কালো ছিদ্র লক্ষ্য করা যায়। গত বছর এই একই পরিস্থিতিতে তিনি কীটনাশক প্রয়োগ করেছিলেন, কিন্তু কোনো প্রকার উপকার পাননি, বরং অর্থের অপচয় হয়েছে। তাই এবার তিনি বিকল্প উপায় খুঁজতে কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেন। চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। সৃজনশীল প্রশ্ন 2 ক, পরিবেশকে বাঁচাতে কী ধরনের বালাইনাশক ব্যবহার করতে হয়? উত্তর, পরিবেশকে বাঁচাতে জৈব বালাইনাশক বা প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করতে হয়। খ, কী কারণে বালাইনাশকের নীরব ঘাতক বলা হয়? ব্যাখ্যা করো। উত্তর, রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ফলে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব তাৎক্ষণিকভাবে পুরোপুরি দৃশ্যমান না হলেও এটি দীর্ঘমেয়াদী প্রাকৃতিক ও মানবদেহের অপূরণীয় ক্ষতি করে। এটি জমিতে ছিটানোর পর বৃষ্টির পানিতে ধুয়ে নদী, নালা ও খাল, বিলে পানিতে মেশে এবং মাছসহ জলজ প্রাণীর মৃত্যু ঘটায়। একই সাথে এটি খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সার, লিভার সিরোসিস ও কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক রোগ সৃষ্টি করে। এই অদৃশ্য ও ধীরগতি বিষাক্ত ধ্বংসতার কারণে রাসায়নিক বালাইনাশকের নীরব ঘাতক বলা হয়। ঘ, মনিরা বেগম সবজির ক্ষেতে সমস্যা দূরীকরণ উপায় বর্ণনা করো। উত্তর, উদ্দীপক অনুযায়ী মনিরা বেগম সবজি ক্ষেতে বেগুন গাছগুলো কচি ডগা ও ফল ছিদ্রকারী পোকার উপদ্রব দেখা দিয়েছিল। কৃষক কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী তিনি নিচের পরিবেশ বান্ধব ও আধুনিক উপায়ে সমস্যা দূর করতে পারেন। আক্রান্ত অংশ অপসারণ। পোকা আক্রান্ত ডগা এবং ছিদ্রযুক্ত বেগুনগুলো পোকা বা তার লার্ভা সহ গাছ থেকে কেটে সংগ্রহ করতে হবে এবং তা মাটির নিচে গভীরে গর্তে পুঁতে বা পুড়িয়ে ধ্বংস করতে হবে। ফেরোমন ফাঁদ। বেগুন খেতে ফেরোমন ফাঁদ ব্যবহার করা সবচেয়ে কার্যকর উপায়। এ ফাঁদের সুবাসে পুরুষ পোকা আকৃষ্ট হয়ে ফাঁদে রাখা সাবান পানিতে পরে মারা যায়, ফলে পোকার বংশবৃদ্ধি পুরোপুরি থমকে যায়। জৈব বালাইনাশক প্রয়োগ। নিমের তেল 5 মিলিলিটার এবং 1 মিলিলিটার লিকুইড সাবান 1 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে সপ্তাহে একবার বেগুন গাছে স্প্রে করলে পোকার আক্রমণ কমে যায়। উপকারী পোকার লালন। ক্ষেতে লেডিবার্ড, বিটল ও ড্রাগ ফ্লাইয়ের মতো উপকারী পোকার সংরক্ষণ করতে হবে যারা ক্ষতিকর পোকাদের খেয়ে ফেলে। ঘ, প্রথমবার সফল না হলেও মনিরা বেগম গৃহীত পদক্ষেপের কার্যকারিতা মূল্যায়ন করে। উত্তর, মনিরা বেগম গত বছর রাসায়নিক বালাইনাশক ব্যবহার করে কোনো সুফল পাননি, উল্টো তার আর্থিক ক্ষতি হয়েছিল। কিন্তু এবার কৃষি কর্মকর্তা পরামর্শে তার গৃহীত বিকল্প এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা অত্যন্ত দূরদর্শী এবং কার্যকর। এর কার্যকারিতা মূল্যায়ন নিচে দেওয়া হলো। 1, বাজারে প্রচলিত রাসায়নিক কীটনাশকগুলোর দাম অত্যন্ত চড়া, যা চাষের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। এর বিপরীতে ফেরোমন ফাঁদ বা জৈব বালাইনাশক পদ্ধতি অত্যন্ত সাশ্রয় এবং অল্প খরচে তৈরি করা যায়, ফলে মনিরা বেগম অর্থনৈতিক সাশ্রয় হবে। 2, রাসায়নিক কীটনাশক বারবার ব্যবহারের ফলে পোকার শরীরে একসময় সহনশীলতা এবং প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, যার ফলে পরে আর বিষে পোকা মরে না। কিন্তু ফেরোমন ফাঁদ বা জৈব পদ্ধতিতে পোকা প্রতিরোধ হতে পারে না, ফলে এটি একটি স্থায়ী ও কার্যকর সমাধান। 3, রাসায়নিক বিষমুক্ত উপায় সবজি চাষ করা। উৎপাদিত বেগুন হবে সম্পূর্ণ বিষমুক্ত এবং পুষ্টিকর, যা তার নিজের পরিবারের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং বাজারেও এই সবজির চাহিদা ও মূল্য বেশি পাওয়া যাবে। একই সাথে ক্ষেতের উপকারী কীট ও মাটির স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। সুতরাং মনিরা বেগম নতুন এই পদক্ষেপটি রাসায়নিকের ক্ষতিকর বৃত্ত থেকে বেরিয়ে পরিবেশবান্ধব ও লাভজনক উপায় সবজি উৎপাদনের একটি অত্যন্ত সফল ও কার্যকর উদাহরণ। চলো আমরা বইতে ফিরে যাই।
সংক্ষিপ্ত উত্তর এবং প্রশ্ন। চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন 1, উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস কয়টি ও কি কি? উত্তর, উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস মূলত দুইটি, যথা প্রাকৃতিক উৎস যেমন মাটি, বায়ু এবং পানি। 2, কৃত্রিমভাবে তৈরি উৎস, বিভিন্ন প্রকার জৈব সার যেমন গোবর, কম্পোস্ট, সবুজ সার এবং রাসায়নিক সার যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি। 2, সম্পূরক খাদ্য বলতে কি বোঝায়? এ খাদ্য কেন প্রয়োজন? উত্তর, মাছ বা পশু পাখিকে তার স্বাভাবিক প্রাকৃতিক খাবারের পাশাপাশি বাহির থেকে যে অতিরিক্ত পুষ্টিকর খাবার দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে, যেমন মাছের জন্য চালের কুড়া ও সরিষার খোল, গবাদি পশুর জন্য খড় বা ঘাসের পাশাপাশি খোল ও ভুসি ইত্যাদি। প্রয়োজনীয়তা, মাছ ও পশু পাখি দ্রুত দৈহিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, অল্প সময়ে বেশি উৎপাদন, দুধ, ডিম বা মাংস নিশ্চিত করা এবং অল্প জায়গায় অধিক মুনাফা লাভের জন্য সম্পূরক খাদ্য প্রয়োজন। 3, সবুজ সার কি, কিভাবে এর সার তৈরি হয়? উত্তর, জমিতে কোনো সবুজ গাছ বা উদ্ভিদ চাষ করে ফুল আসার আগে তা মাটিতে চাষ দিয়ে মিশিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।